যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে ক্লাস 12 সেমিস্টার 3 পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদেরকে তোমাদের থার্ড সেমিস্টারের একটি ছোট গল্প পড়াবো। গল্পটি রাশিয়ান কথা সাহিত্যিক অ্যান্তন চেখভের লেখা বিখ্যাত ছোট গল্প দ্য বেট। আমরা মূল গল্পটি পড়ব, গল্পটির বঙ্গানুবাদ করব এবং আমাদের থার্ড সেমিস্টারে দ্য বেট থেকে 3 নম্বরের এমসিকিউ প্রশ্ন সেট হবে। আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়েও আলোচনা করব। ওকে, দ্য বেট এই গল্পটি বেশ বড়, এটাকে একটা ক্লাসে কভার করা সম্ভব না। আমি 3টে পার্টেতে দ্য বেট তোমাদেরকে পড়াবো। আজকে আমাদের দ্য বেটের ফার্স্ট পার্টটা শুরু হচ্ছে। ওকে, দ্য বেট গল্পটা পড়ার আগে আমাদেরকে এই রাশিয়ান কথাশিল্পী অ্যান্তন চেখভ সম্পর্কে 2-4টে কথা জেনে নিতে হবে। আন্তন চেখভের পুরো নাম আন্তন পাভলোভিচ চেখভ। দেখো আমি লিখে রেখেছি, আন্তন চেখভের নাম হচ্ছে আন্তন পাভলোভিচ চেখভ এবং ইনি একজন বিখ্যাত রাশিয়ান কথাশিল্পী। তিনি একাধারে ড্রামা বা নাটক লিখতেন এবং ছোট গল্প বা শর্ট স্টোরি তিনি লিখতেন এবং তিনি 1860 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন রাশিয়াতে এবং তিনি মারা যান 1904 খ্রিস্টাব্দে। মাত্র 44 বছর বয়সেই তিনি মারা যান। কিন্তু এই স্বল্পকালীন 44 বছরের জীবনে তিনি 14টি বিখ্যাত ড্রামা বা নাটক এবং প্রায় 300রও বেশি ছোট গল্প এবং বেশিরভাগই খুব বিখ্যাত ছোট গল্প তিনি রচনা করেছেন। ইনফ্যাক্ট বিশ্ব সাহিত্যে আন্তন চেখভের পরিচয় মডার্ন ড্রামা বা আধুনিক নাটকের পাইওনিয়ার বা পথিকৃৎ রূপে। আন্তন চেখভের আগে যে সমস্ত নাটক লেখা হতো সেই সমস্ত নাটকে মানব চরিত্রের অন্তর্নিহিত বিভিন্ন রকম দ্বন্দ্ব তা সঠিকভাবে প্রকাশ পেত না। মানব চরিত্রের যে ভালো খারাপের দ্বন্দ্ব, মানব চরিত্রের যে অন্তর্নিহিত বিভিন্ন রকম ইমোশান সবসময়ই মানব মনে কাজ করে, তার খুব সুন্দর বহিঃপ্রকাশ আন্তন চেখভের নাটকের মাধ্যমেই আমরা প্রথম পাই। এই জন্য আন্তন চেখভকে বলা হয় দ্য পায়োনিয়ার অফ মডার্ন ড্রামা, আধুনিক নাটকের পথিকৃৎ। ওকে, তা আমরা জানলাম যে আন্তন চেখভ তার সারা জীবনে 14টি নাটক এবং প্রায় 300রও বেশি ছোট গল্প লিখেছেন। তার নাটকগুলির মধ্যে কয়েকটি খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। আন্তন চেখভের যে 3টি নাটক সমগ্র বিশ্ব সাহিত্যে আলোড়ন সৃষ্টি করেছিল সেই 3টে নাটকের নামও আমি এখানে লিখে দিয়েছি। দ্য সিগাল, আঙ্কেল ভানিয়া, দ্য চেরি অর্চার্ড। দ্য সিগাল, আঙ্কেল ভানিয়া আর দ্য চেরি অর্চার্ড, এই 3টে হচ্ছে আন্তন চেখভের 3টি বিখ্যাত নাটক এবং আন্তন চেখভের একাধিক ছোট গল্প অত্যন্ত জনপ্রিয়। তার মধ্যে যেটা এখন আমরা পড়বো দ্য বেট, এটা অত্যন্ত জনপ্রিয় এবং আরেকটি আছে দ্য লেডি উইথ দ্য ডগ। এই ছোট গল্পটিও সমগ্র বিশ্ব সাহিত্যে আলোড়ন সৃষ্টি করেছিল। ওকে, আন্তন চেখভের এই দ্য বেট যে গল্পটি এখন আমরা পড়তে যাচ্ছি, এই গল্পটি প্রথম পাবলিশ হয়েছিল 1889 খ্রিস্টাব্দে এবং 1889 খ্রিস্টাব্দে যখন এই গল্পটি প্রকাশিত হয় তখন কিন্তু দ্য বেট এই নামে প্রকাশিত হয়নি। ইনফ্যাক্ট আন্তন চেখভ যখন প্রথম গল্পটি লেখেন, গল্পটি তিনি নাম রেখেছিলেন ফেয়ারি টেল। আন্তন চেখভ যখন দ্য বেট এই গল্পটি যেটা আমরা পড়তে যাচ্ছি এটা লেখেন, তার তিনি নাম রেখেছিলেন ফেয়ারি টেল এবং এই গল্পটি নভয় ভ্রমিয়া বলে একটা রাশিয়ান সংবাদপত্র বা নিউজ পেপারে প্রথম প্রকাশিত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে দ্য বেটের আসল নাম কী ছিল। এবং পরে চেখভস কালেক্টেড ওয়ার্কস ভলিউম 4 অর্থাৎ আন্তন চেখভের সমস্ত ছোট গল্পের যে সংগ্রহ সেগুলোকে একসঙ্গে প্রকাশ করা হয় বিভিন্ন খণ্ডে। তার যে 4র্থ খণ্ডে এই গল্পটি দ্য বেট নামে আত্মপ্রকাশ করে। অর্থাৎ দ্য বেট বলে গল্পটি, এই ফেয়ারি টেল থেকে দ্য বেট এই নামে গল্পটি আত্মপ্রকাশ করে চেখভের কালেক্টেড ওয়ার্কস ভলিউম 4-এ। ওকে, এই দুটো ইনফরমেশন কিন্তু মনে রাখার, শর্ট প্রশ্নে আসতে পারে। যেগুলো শর্ট প্রশ্নে আসতে পারে আমি তোমাদেরকে কিন্তু প্রথমেই বলে দিচ্ছি। এই যে গল্পটি, এটি রাশিয়ান ভাষায় লেখা এবং একাধিক বিখ্যাত অনুবাদক গল্পটির ট্রান্সলেশন করেছেন। আমরা যে গল্পটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে পড়ি সেই গল্পটি বিখ্যাত ট্রান্সলেটার কনস্ট্যান্স গার্নেটের দ্বারা ট্রান্সলেটেড। আন্তন চেখভ সম্পর্কে আর একটা তথ্য দেওয়ার, যে তিনি আদতে একজন চিকিৎসক, অর্থাৎ আন্তন চেখভ একজন ডাক্তার। কিন্তু তিনি ডাক্তার হওয়া সত্ত্বেও তার অত্যন্ত সাহিত্যপ্রীতি ছিল এবং সাহিত্যপ্রীতি ছিল বলেই তিনি দেখতেই পাচ্ছ যে বিশ্ব সাহিত্যের ইতিহাসের একজন অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক। আন্তন চেখভ নিজের সম্পর্কে একটা খুব সুন্দর কথা বলতেন যে মেডিসিন ইজ মাই ফার্স্ট ওয়াইফ অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস। মেডিসিন ইজ মাই ফার্স্ট ওয়াইফ অর্থাৎ চিকিৎসা বিদ্যা হচ্ছে আমার প্রথম স্ত্রী, অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস অর্থাৎ এই সাহিত্য প্রীতি বা সাহিত্যকর্ম এ হচ্ছে আমার প্রণয়ী বা প্রেয়সী। এই লোকের
বিখ্যাত দ্য বেট ছোট গল্পটি আমরা পড়তে যাচ্ছি। দ্য বেট এই ছোট গল্পটি মানব চরিত্রের বেশ কয়েকটি দিককে খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রকাশ করে। এটা একটা ব্যাংকার এবং একটা লয়ার, একজন ব্যাংকার এবং একজন লয়ার বা আইনজীবীর একটা দ্বন্দ্ব বা বেটের বা প্রতিযোগিতার গল্প, যেখানে আমরা দেখব দুজনই অল্প বয়সে, ব্যাংকার তার অর্থের গর্বে এবং এই আইনজীবী তার অর্থের জন্য লোভের কারণে তারা একটা বেট বা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে এবং সেই প্রতিযোগিতার মাধ্যমে আইনজীবী স্থির করছে সে 15 বছর সলিটারি কনফাইনমেন্ট বা নির্জনে সে দিন কাটাবে। 15 বছর সে বাইরের লোকেদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, সে একটা কক্ষে নিজেকে বন্দি করে রাখবে। যদি সে 15 বছর একটা কক্ষে একাকী কাটাতে পারে, এই ব্যাংকার তাকে 2 মিলিয়ন রুবেল দেবে। 2 মিলিয়ন রুবেল, রুবেল হচ্ছে রাশিয়ান মানি, সেই 2 মিলিয়ন রুবেল তাকে দেবে। এই শর্তে একটা বেট বা প্রতিযোগিতা শুরু হচ্ছে এবং সেই প্রতিযোগিতার ফল কি হচ্ছে, সেই প্রতিযোগিতা 15 বছর পরে এই দুটো মানুষের জীবনে কি পরিবর্তন এনে দিচ্ছে তা নিয়ে অসাধারণভাবে এই গল্পটি লেখা হয়েছে। আমরা মূল গল্পটি পড়ব, কিন্তু গল্পটা পড়ার আগে কাউন্সিল থেকে অ্যাবাউট দ্য টেক্সট একটা দেখো, ঠিক এই অ্যাবাউট দ্য অথরের পরে অ্যাবাউট দ্য টেক্সট একটা ইনফরমেশান দিয়েছে। আমি অন্যান্য কোনো টপিক এই অ্যাবাউট দ্য টেক্সটটা মানে অলরেডি তো পড়াই, আর অ্যাবাউট দ্য টেক্সটটা তোমাদেরকে আলাদা করে পড়াই না, কিন্তু দ্য বেটের অ্যাবাউট দ্য টেক্সটটা আমি তোমাদেরকে পড়াবো। তার কারণ এটা এবারই ইন্ট্রোডিউস হয়েছে এবং যে সমস্ত তথ্য কাউন্সিল দিয়েছে অ্যাবাউট দ্য টেক্সটে প্রত্যেকটাই খুব দরকারি এবং আশা করছি যে একটা শর্ট প্রশ্ন বা এমসিকিউ এই অ্যাবাউট দ্য টেক্সট এইটুকু সেকশন থেকেই আসবে। এই জন্য এই অ্যাবাউট দ্য টেক্সটটা আমরা একটুখানি পড়ে নেব। ওকে, চলো। দ্য বেট এক্সপ্লোর সেভারাল কমপ্লেক্স থিমস ইনক্লুডিং দ্য নেচার অফ ফ্রিডম, দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড দ্য ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ। দ্য বেট এই গল্পটি বিভিন্ন জটিল চিন্তাভাবনাকে আমাদের সামনে তুলে ধরে। এই চিন্তাভাবনাগুলির মধ্যে নেচার অফ ফ্রিডম বা স্বাধীনতার প্রকৃতি, দ্য মিনিং অফ লাইফ জীবনের মানে, অ্যান্ড দ্য ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ এবং সম্পত্তির জগতে কী মূল্য, এই বিষয়গুলিকে খুব সুন্দরভাবে প্রকাশ করে। কেন আমি পড়াচ্ছি এ দেখো, তোমাদের এমসিকিউতে এরকম আসতেই পারে যে দ্য বেট এই গল্পটি কোন 3টে থিমকে রিপ্রেজেন্ট করে। প্রথমেই কিন্তু কাউন্সিল সেটা জানিয়ে দিচ্ছে এবং যদি আসে তোমাকে এইটাই লিখতে হবে, সেই জন্যই আমি এটাকে পড়িয়ে দিচ্ছি। দ্য স্টোরি রেজেস কোশ্চেন অ্যাবাউট হোয়াট ট্রুলি কনস্টিটিউটস এ ফুলফিলিং এক্সিস্টেন্স। এই গল্পটি আমাদের সামনে একটা প্রকৃত জীবনের উদ্দেশ্য কি সেটা তুলে ধরে। একটা প্রকৃত জীবন কাটাতে কী কী জিনিস লাগে সেটা আমাদের সামনে তুলে ধরে। ইজ ইট ফিজিক্যাল ফ্রিডম, ইন্টেলেকচুয়াল পারসিউট অর দ্য অ্যাকুমুলেশন অফ রিচেস? কোন জিনিসটা একটা মানুষের জীবনকে পরিপূর্ণ করতে সাহায্য করে? একটা মানুষের জীবনকে পরিপূর্ণ করতে মানুষের স্বাধীনতা, না মানুষের জ্ঞান আহরণের স্পৃহা, নাকি সম্পত্তি জমা মানে সম্পত্তিকে সংগ্রহ করা, কোন জিনিসটা বেশি দরকারি? Chekhov uses the extreme situation of the bed to examine the psychological impact of isolation and the transformative power of knowledge. Chekhov এই দ্য বেড এই গল্পতে মানুষের যে একাকী থাকার যে যন্ত্রণা এবং একাকী থাকলে আমাদের মনের মধ্যে কী সমস্ত চিন্তার উদ্রেক হয় সেগুলোকেও যেমন প্রেজেন্ট করেছেন এবং জ্ঞানের মাধ্যমে মানুষের চরিত্রের কী পরিবর্তন হয় সেটাকেও খুব সুন্দরভাবে দেখিয়েছেন। দ্য স্টোরি অলসো ডেলভস ইনটু দ্য থিমস অফ প্রাইড, রিগ্রেট and the ultimate contempt for worldly possessions when faced with existential questions. এই গল্পতে চেকভ প্রাইড বা গর্ব, রিগ্রেট বা কোনো কিছুতে যন্ত্রণা, অ্যান্ড দ্য আলটিমেট কন্টেম্প ফর ওয়ার্ল্ডলি পজেশনস হোয়েন ফেসড উইথ এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন, যখন জীবন সংগ্রাম বা জীবনের কথা বলা হয় তখন এই পার্থিব সম্পদের প্রতি মোহ ত্যাগ করলে কী ঘটনা ঘটে সমস্ত কিছুই খুব সুন্দরভাবে তিনি বলছেন। দ্য ব্যাংকার্স ইনিশিয়াল অ্যারোগেন্স অ্যান্ড দ্য লয়ার্স অ্যাকসেপ্টেন্স অফ দ্য বেট বোথ স্টেম ফ্রম আ সার্টেন কাইন্ড অফ প্রাইড। যে ব্যাংকার সে খুব উদ্ধত ছিল এবং যে লয়ার সেও সেই ব্যাংকারের যে
উদ্ধত বেডটাকে সে স্বীকার করেছিল কিছু পার্থিব লোভের জন্য, which is ultimately challenged and overturned by the lawyer's profound transformation। এবং আমরা দেখব 15 বছর পরে এই লয়ারের একটা আমূল পরিবর্তন, তার গোটা মানসিকতাই দেখবো আমরা চেঞ্জ হয়ে যাচ্ছে। একই সঙ্গে আমরা ব্যাংকারেরও একটা পরিবর্তন দেখতে পাবো। দ্য স্টোরি লিভস দ্য রিডার পন্ডারিং অফ দ্য ট্রু মিনিং অফ হ্যাপিনেস অ্যান্ড দ্য স্যাক্রিফাইসেস পিপল মেক ইন ইটস পারসিউট। আমাদের জীবনে হ্যাপিনেস বা সুখ কিসে আসে এবং সেই সুখ সংগ্রহের জন্য মানুষ কতটা দূর যেতে পারে, গল্পটা খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রকাশ করে। তাহলে বুঝতে পারছো তো দ্য বেটের মধ্যে কত রকম থিম রয়েছে, এবং কাউন্সিল যে রেফারেন্সগুলো দিচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই মনে রাখার একটা শর্ট প্রশ্ন আসতে পারে। দ্য প্রেজেন্ট টেক্সট হ্যাজ বিন ট্রান্সলেটেড ফ্রম রাশিয়া বাই কনস্ট্যান্স গার্নেট, এবং যেটা বললাম এই গল্পটি কনস্ট্যান্স গার্নেট দ্বারা অনুবাদ করা হয়েছে। ওকে, এরপরে আমরা মূল গল্পটি পড়ব। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট, এটা একটা অন্ধকার শরতের রাত। গল্পটা যখন ওপেন হচ্ছে, কোন জায়গায় ওপেন হচ্ছে এবং কি সময়ে ওপেন হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা থেকে একটা এমসিকিউ আসতে পারে যে দ্য বেট গল্পটি কোন দিনেতে শুরু হচ্ছে। দ্য বেট এই গল্পটি শুরু হচ্ছে একটা ডার্ক অটাম নাইটে বা একটা অন্ধকার শরতের রাতে। ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হি স্টাডি অ্যান্ড রিমেম্বারিং হাউ 15 years বিফোর হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অটাম ইভিনিং। বৃদ্ধ ব্যাংকার এই গল্পের মুখ্য চরিত্র, এই ব্যাংকার এবং একজন লয়ার, যেটা পরে আসবে। তাই এই বৃদ্ধ ব্যাংকার, ওল্ড ব্যাংকার, খেয়াল রেখো, বৃদ্ধ ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হি স্টাডি, সে তার পড়ার ঘরেতে একবার এদিক আর একবার ওদিক, মানে পড়ার ঘরের এদিক ওদিক সে করছে। রিমেম্বারিং হাউ 15 years বিফোর হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অটাম ইভিনিং, এবং সে মনে করছে যে 15 বছর আগে, 15 years বিফোর, 15 বছর আগে সে এক শরতের সন্ধ্যাতে সে একটা পার্টি দিয়েছিল বা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন। সেই পার্টিতে আমরা দেখছি অনেক বুদ্ধিদীপ্ত মানুষ ছিল এবং দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, সেই পার্টিতে অনেক আকর্ষণীয় কথোপকথনও চলছিল। অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, বিভিন্ন বিষয়ের মাঝখানে মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্ট এই বিষয় নিয়েও কথা উঠেছিল। এটা একটা শর্ট প্রশ্ন আছে যে বুদ্ধিদীপ্ত আলোচনার মাঝখানে কোন বিষয় নিয়ে কথা উঠেছিল? কথা উঠেছিল ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে। ক্যাপিটাল পানিশমেন্ট এই কথাটার অর্থ হলো মৃত্যুদণ্ড। ওকে, দ্য মেজরিটি অফ দ্য গেস্ট অ্যামং হুম ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি। বেশিরভাগ গেস্ট, বেশিরভাগ অভ্যাগত এই মৃত্যুদণ্ড বিষয়ে তাদের অপছন্দ বা ডিসঅ্যাপ্রুভাল জানিয়েছিল। দে কনসিডার দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, ইমমরাল অ্যান্ড আনসুটেবল ফর খ্রিস্টান স্টেট। তারা এই ধরনের পানিশমেন্ট বা এই ধরনের শাস্তি, যেটা মৃত্যুদণ্ড, সেটাকে সেকেলে, আউট অফ ডেট মানে সেকেলে, ইমমরাল বা অনৈতিক, অ্যান্ড আনসুটেবল ফর খ্রিস্টান স্টেট এবং খ্রিস্টীয় রাষ্ট্রনীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ এটা বলেছিল। এটা একটা শর্ট প্রশ্ন আসে যে ক্যাপিটাল পানিশমেন্টকে কী কী কারণে বুদ্ধিজীবীরা অপছন্দ করেছিল। দে কনসিডার দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, ইমমরাল অ্যান্ড আনসুটেবল ফর খ্রিস্টান স্টেট। এই ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডকে এই সমস্ত বুদ্ধিজীবীরা অপছন্দ করেছিল। তার কারণ হচ্ছে তাদের মতে এটা ছিল আউট অফ ডেট বা সেকেলে, ইমমরাল বা অনৈতিক, অ্যান্ড আনসুটেবল ফর খ্রিস্টান স্টেট, খ্রিস্টীয় রাষ্ট্রনীতির পরিপন্থী। খ্রিস্টীয় যে রাষ্ট্রনীতি রয়েছে তাতে এই মৃত্যুদণ্ড তাকে স্বীকার করা হয়নি, কাজেই এটা খ্রিস্টীয় রাষ্ট্রনীতির পরিপন্থী বলে তারা মত ব্যক্ত করেছিল। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড এভরিহোয়ার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। কেউ কেউ বলেছিল যে এই মৃত্যুদণ্ডকে বদলে সারা জীবন কারাদণ্ড সেটা চালু করা দরকার। আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার। কিন্তু যে ব্যাংকারের কথা আমরা বলছি, এই ব্যাংকার যিনি এই পার্টিটার আয়োজন করেছিলেন, তার প্রচুর অর্থ, তিনি একটা পার্টির আয়োজন করেছিলেন, তিনি কী বলছেন? আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার। এই ব্যাংকার বলছেন আমি আপনাদের সঙ্গে সহমত পোষণ করছি না। আপনারা এই ক্যাপিটাল পানিশমেন্টের বদলে
লাইফ ইমপ্রিজনমেন্ট মানে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড চাইছেন, আমি আপনাদের সঙ্গে সহমত পোষণ করছি। আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরিটি দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। ব্যাংকার বলছে আমার এই মৃত্যুদণ্ড বা এই আজীবন কারাদণ্ড কোনোটার সম্পর্কেই অভিজ্ঞতা নেই, কিন্তু যদি এটাকে যুক্তিগতভাবে বিচার করতে হয় তাহলে আমি বলবো যে মৃত্যুদণ্ড অনেক বেশি নৈতিক এবং মানবিক এই আজীবন কারাদণ্ডের তুলনায়। একটা ল্যাটিন টার্ম যার অর্থ হলো রিজনিং উইদাউট এনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, রিজনিং বেসড অন থিওরি উইদাউট এনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এটা একটা যুক্তি। কাজেই এই ব্যাংকার বলছেন যে যদি যুক্তিগতভাবে আমাকে বলতে হয়, আমার তো এর কোনো নিজস্ব অভিজ্ঞতা নেই, কিন্তু যদি যুক্তিগতভাবে আমাকে বলতে হয় তাহলে আমি বলবো ডেথ পেনাল্টি ইজ মোর মরাল অ্যান্ড মোর হিউম্যান, মৃত্যুদণ্ড অনেক বেশি নৈতিক এবং মানবিক দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এই আজীবন কারাদণ্ডের তুলনায়। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। মৃত্যুদণ্ড একটা মানুষকে তৎক্ষণাৎ মেরে ফেলে, কিন্তু এই আজীবন কারাদণ্ড একটা মানুষকে তিলে তিলে মেরে ফেলে। মৃত্যুদণ্ড হলে দেনান দেয়ার মানুষ মরে যায়, মানে তাকে মেরে ফেলা হয়, কিন্তু এই লাইফ লং ইমপ্রিজনমেন্ট এই আজীবন কারাদণ্ড একটা মানুষকে সেটাও মেরে ফেলে, কিন্তু তিলে তিলে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়ে দিয়ে মারে। কাজেই আমার মতে মৃত্যুদণ্ড অনেক বেশি যুক্তিগ্রাহ্য। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, he who kills you in a few minutes or he who drags the life out of you in the course of many years? কোন জল্লাদ, এক্সিকিউশনার মানে হচ্ছে ওয়ান হু এক্সিকিউটস, যে হত্যা করে, মানে জল্লাদ যাকে আমরা বলি। ব্যাংকার বলছে কোন জল্লাদ বেশি মানবিক, যে আপনাকে 2-1 মিনিটের মধ্যেই মেরে ফেলে, না যে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়ে দিয়ে আপনাকে মারবে। আপনাদের কাছে কোনটা বেশি মানবিক মনে হচ্ছে? যে দুটোতেই আপনি মরবেন, একটাতে আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পেয়ে পেয়ে মরবেন, আর একটাতে 2-1 মিনিটের মধ্যে জল্লাদ আপনাকে মেরে ফেলবে, তাহলে কোনটা বেশি মানবিক? বোথ আর ইকুয়ালি ইমরাল, অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট। একজন অভ্যাগত তিনি বললেন যে দুটোই একই রকমই অনৈতিক, দুটোই অনৈতিক, কোনোটাই নৈতিক না। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ, কারণ দুটোরই উদ্দেশ্য এক, মানুষের জীবনকে নিয়ে নেওয়া। স্টেট ইজ নট গড, রাষ্ট্র কোনো ভগবান না। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যানট রেস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু। রাষ্ট্রের অবশ্যই কারোর প্রাণ নেওয়া উচিত না, তার কারণ রাষ্ট্র কাউকে প্রাণ দিতেও পারে না। যখন চাইবে রাষ্ট্র যদি কারোর প্রাণ ফিরিয়ে দিতে না পারে, তাহলে রাষ্ট্রের কারোর প্রাণ নেওয়ারও কোনো অধিকার নেই। অ্যামং দ্য গেস্ট ওয়াজ আ ইয়ং লয়ার, এ ইয়ং ম্যান অফ 5 and 25। এই সমস্ত অভ্যাগতদের মাঝখানে আমরা দেখছি একটা লয়ার বা একটা আইনজীবীও ছিল, এবং তার বয়স, এটা ইম্পর্টেন্ট, তার বয়স হচ্ছে এই ইয়ং ম্যান অফ 5 and 20। একটি মানুষ, একটা অল্পবয়স্ক ছেলে যার বয়স 5 এবং 20, 5 এবং 20 মানে হচ্ছে 20 + 5 25। এই লয়ারের বয়স হচ্ছে 25 বছর। when he was asked his opinion he said, যখন সবাই তাকে বলল যে তোমার কি মত এই বিষয়ে, সে বলল the death sentence and the life sentence are equally immoral, but if I had to choose between the death penalty and imprisonment for life, I would certainly choose the second। এই আইনজীবীটি বলল যে ডেথ সেন্টেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড এবং লাইফ সেন্টেন্স অর্থাৎ এই আজীবন কারাদণ্ড দুটোই সমান অনৈতিক, কিন্তু আমাকে যদি দুটোর মধ্যে কোনো একটাকে বাঁচতে বলা হয়, আমি এই লাইফ সেন্টেন্স বা এই আজীবন কারাদণ্ড বেছে নেব মৃত্যুদণ্ডের চেয়ে। তার কারণ মৃত্যুদণ্ডে আমি মরে যাব, আর আজীবন কারাদণ্ড হলে আমি বেঁচে থাকব। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল। বেঁচে থাকা সবসময় ভালো না বেঁচে থাকার থেকে। এই লয়ারের কথা হচ্ছে যে মরে গেলে তো মরেই গেলাম, কিন্তু বেঁচে থাকলাম, হয়তো অনেক কষ্ট পেলাম, কিন্তু আমি বেঁচে আছি, এই ফিলিংসটাই যথেষ্ট। বেঁচে থাকাটাই সবথেকে বড় কথা মরে যাওয়ার চেয়ে। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, শুরু হয়ে গেল একটা উত্তেজনাপূর্ণ আলোচনা। ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট। হি স্ট্রাক দ্য টেবল উইথ হিজ ফিস্ট অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান। এই যে ব্যাংকার, তখন তার বয়স ছিল অল্প এবং সে তখন একটু অধৈর্য ছিল। আমরা দেখছি সে উত্তেজিত হয়ে সে টেবিলেতে তার হাত দিয়ে, হাতের চেটো দিয়ে আঘাত করছে, অর্থাৎ টেবিল চাপড়ে সে এই লয়ারকে একটা কথা বলছে, একটা বেট বা একটা চ্যালেঞ্জ ছুটছে।
লয়ার যখন বললো যে আমার কাছে বেঁচে থাকাটা বেশি ইম্পর্টেন্ট মরে যাওয়ার চেয়ে, তখন আমরা দেখছি এই ব্যাংকার বলেছিল যে মরে যাওয়াটা বেশি ভালো ওই রকমভাবে বেঁচে থাকার থেকে। আমরা দেখছি এই ব্যাংকার তখন তার বয়স অল্প, সে খুব চট করে উত্তেজিত হয়ে যায় এবং আমরা দেখছি সে উত্তেজনার বশবর্তী হয়ে সে একটা টেবিল চাপড়ে এর উদ্দেশ্যে একটা বাজি বা বেট রাখছে। ইটস নট ট্রু, I shall bet you 2 millions you would not stay in solitary confinement for 5 years. না না না, তুমি যা বলছো ঠিক বলছো না। 2 millions আমি তোমাকে দেব যদি তুমি একটা নির্জন খুপড়িতে বা একটা নির্জন ঘরেতে 5 বছর থাকতে পারো। তোমার কাছেতে বেঁচে থাকাটাই ইম্পর্টেন্ট মরে যাওয়ার থেকে। তুমি বলছো সলিটারি কনফাইনমেন্ট বা ওই যাবজ্জীবন কারাবাস ভালো। আমি তোমাকে 2 মিলিয়ন্স দেব। 2 মিলিয়ন্স মানে এখানে 2 মিলিয়ন্স রুবেল, কারণ রাশিয়ান যে মানি তাকে আমরা বলি রুবেল। আমি তোমাকে 2 মিলিয়ন্স রুবেল দেব যদি তুমি একটা নির্জন ঘরে, একটা সলিটারি কনফাইনমেন্ট, একটা নির্জন ঘরে কারোর সঙ্গে যোগাযোগ না রেখে যদি তুমি 5 বছর থাকতে পারো, আমি তোমাকে 2 মিলিয়ন রুবেল দেব। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, সেড দ্য ইয়ং ম্যান, আই শ্যাল টেক দ্য বেট বাট আই উড স্টে নট 5 but 15 years। যাই হোক, বেট একটা যেই না এই ব্যাংকার রেখেছে, সঙ্গে সঙ্গে আইনজীবী বলছে যদি তুমি সত্যি বলো, মানে এই বাজিটা যদি তুমি সত্যিই ধরো, তাহলে আমি তোমাকে বলছি আমি একটা নির্জন কুঠুরিতে আমি থাকবো এবং তুমি তো 5 বছর বলেছো, না আমি 15 বছর থাকবো। তুমি যদি আমাকে 2 মিলিয়ন্স রুবেল দাও, আমি 5 বছর না, আমি 15 বছর একটা একাকী কুঠুরিতে থাকবো। 15 ডান, cried the banker, gentlemen, I stake 2 millions। 15 বছর আমার বাজি রইল, cried the banker। এই ব্যাংকার উত্তেজিতভাবে চেঁচিয়ে বলল, জেন্টলম্যান আই স্টেক 2 মিলিয়ন। সবাই আপনারা সাক্ষী থাকলেন, আমি 2 মিলিয়নের বাজি রাখলাম। এগ্রিড, ইউ স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, সেড দ্য ইয়ং ম্যান। এবং আমরা দেখছি এই লয়ার সেও কম যায় না, সে বলছে আমি রাজি, আমার স্বাধীনতা বাজি রাখলাম। ভেরি ইম্পর্টেন্ট, কে কোনটা বাজি রাখলো? ব্যাংকার মিলিয়ন্স রুবেল বাজি রাখলো এবং এই লয়ার তার স্বাধীনতা, তার 15 বছরের স্বাধীনতা সে বাজি রাখলো। দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট। এই অবাস্তব বেপরোয়া বাজির আমরা দেখছি বাস্তবায়ন হলো, মানে সত্যিই বাজিটা রাখা হলো এবং দুপক্ষই সেই বাজিতে সম্মতি প্রদান করলো। The banker, spoilt and frivolous with millions beyond his reckoning, was delighted at the bet. আর এই ব্যাংকার সেই সময় খুবই খামখেয়ালি, খুবই মেজাজি এবং তার প্রচুর পয়সা, এত পয়সা সে জানে না যে তার কত পয়সা। সে এই বেটেতে আমরা দেখছি খুব আনন্দ পেল, কারণ ব্যাংকার জানে যে সেই জিতবে। তার 2 মিলিয়ন রুবেল তো যাবেই না, মানুষটার জীবন থেকে বেশ কিছু প্রাইম টাইম বা তার জীবনের বেশ কিছু মূল্যবান সময় নষ্ট হবে, কারণ কেউই এই 2 মিলিয়ন রুবেলের জন্য 15 বছর কনফাইনমেন্টে থাকবে না। সাপার হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান অ্যান্ড সেড। এবং আমরা দেখছি যে সান্ধ্যকালীন খাওয়া সাপার, তাতে ব্যাংকার এই লয়ারকে বেশ ব্যঙ্গ করে বলছে, থিঙ্ক বেটার অফ ইট ইয়ং ম্যান হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম। এখনও সময় আছে, ভালো করে ভেবে নাও। ও ছোকরা, ভালো করে ভেবে নাও, এখনও সময় আছে। To me, 2 millions are a trifle, but you are losing 3 or 4 of the best years of your life. আমার কাছে 2 মিলিয়নটা হাতের ময়লা। ট্রাইফেল মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট থিংস। ট্রাইফেল কথাটার অর্থ হলো ইনসিগনিফিকেন্ট থিংস। আমার কাছে 2 মিলিয়ন্স হাতের ময়লা, কিন্তু তোমার জীবন থেকে 3-4টে মহা গুরুত্বপূর্ণ বছর চলে যাবে। তোমার জীবন থেকে 3-4টে মহা গুরুত্বপূর্ণ বছর চলে যাবে। 3-4টে বছর কেন বলছে, 15 বছর কেন বলছে না? এর তো বাজিটা 15 বছর হয়েছে, কারণ ব্যাংকার জানে যে এই মানুষটি 2-3 বছরের বেশি এই একাকী নির্জন একটা ঘরে থাকতে পারবে না। কাজেই যেটুকু সময়, মানে তারপরেই সে বেরিয়ে আসবে, কাজেই যেটুকু সময় সে ওই একাকী নির্জন ঘরে থাকবে, জীবনের ক্রিম টাইমটাই হয়তো সে সেই নির্জন ঘরে কাটিয়ে ফেলবে। এবং সেটাই ব্যাংকার বলছে, আই সে 3 or 4 বিকজ ইউ ওয়ন্ট স্টে লঙ্গার। আমি 3-4-এর কথা বললাম, তার কারণ তুমি এর বেশি থাকতে পারবে না। 3-4 বছরের বেশি তুমি একাকী থাকতে পারবে না। Don't forget either, you unhappy man, that voluntary confinement is a great deal harder to bear than compulsory. একটা জিনিসকে ভুলো না, ওহে অসুখী মানুষ,
ভলেন্টারি কনফাইনমেন্ট বাস এই স্বেচ্ছা বন্দিত্ব সেটা অনেক বেশি কঠিন যে বন্ধুত্বটা বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়া হয়। কোনো বন্দিকে বাধ্যতামূলকভাবে তাকে বন্দি করা হলে সে সেটা মেনে নিতে বাধ্য, কিন্তু স্বেচ্ছাতে যদি কেউ বন্দি জীবন বেছে নেয় তার পক্ষে সেই বন্দি জীবনটা সহ্য করা খুব কঠিন। তার কারণ তুমি যখনই জানতে পারছো যে ইচ্ছা করলে তুমি বেরিয়ে যেতে পারবে, ইচ্ছা করলে তুমি মুক্তি পেতে পারবে, সেই মুক্তি তোমাকে তখন বারবার টানবে, তোমাকে তোমার এই বন্দি দশায় থাকতে দেবে না। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. I am sorry for you. এই চিন্তা যে তুমি ইচ্ছা করলেই মুক্তির স্বাদ নিতে পারো, এটা তোমার এই বন্দি দশাকে আরও যন্ত্রণাময় করে তুলবে। আমি সত্যি তোমার জন্য দুঃখিত। আই অ্যাম সরি ফর ইউ। ব্যাংকার এই লয়ারকে বলছে আমি তোমার জন্য সত্যি দুঃখ পাচ্ছি, তুমি সামান্য কিছু টাকার জন্য নিজের সবথেকে প্রাইম টাইম, নিজের যৌবন সময়টাকে তুমি নষ্ট করতে যাচ্ছ। And now the banker walking to and fro remembered all this and asked himself, আজ 15 বছর হয়ে গেছে, 15 বছর পরে, কারণ আমাদের গল্পটা এখন আবার এটা ব্যাংকার ভাবছিল যে সে 15 বছর আগে কি ঘটনা ঘটিয়েছে। আজ 15 বছর পরে যেদিনকে এই বেডটার 15 বছরের দিন শেষ হবে সেদিন ব্যাংকার ভাবছে, এবং আমরা দেখছি নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো রিমেম্বার্ড অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ। এখন ব্যাংকার আমরা দেখছি সে ওই তার যে পড়ার যে ঘর সেই ঘরেতে সে ঘোরাফেরা করছে এবং ভাবছে হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেড। কী কারণ ছিল সেই বাজিটার, কী কারণে আমরা এই বাজিটা ধরেছিলাম। What is the good of that man's losing 15 years of his life and my throwing away 2 million? কী কারণ ছিল সেই মানুষটার নিজের জীবনের 15টা গুরুত্বপূর্ণ বছরকে বন্দি থেকে নষ্ট করা, আর আমারই বা কী কারণ ছিল 2 millions of rublesকে এই বাজিতে নষ্ট করা। Can it prove that the death penalty is better or worse than imprisonment for life? এটা কি কখনোই প্রমাণ করবে যে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড এই ইমপ্রিজনমেন্ট অফ লাইফ বা এই যাবজ্জীবন কারাদণ্ডের থেকে ভালো? এই বাজির মাধ্যমে আমরা কি প্রমাণ করলাম? আমরা নিজেদের মধ্যে একটা বাজি রাখলাম, কিন্তু জনগণ বা মানুষ কি মৃত্যুদণ্ড আর এই কারাদণ্ড এর মধ্যে কোনো প্রভেদ করবে? নো নো, ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। না না, আমরা একদম অবিবেচকের মতো কাজ করেছি, কোনো মানেই হয় না এই সমস্ত বাজির। On my part, it was the caprice of a pampered man and on his part simple greed for money. আমার তরফে এটা ছিল একটা খামখেয়ালিপনা, আর ওর তরফে একটা লোভ। ক্যাপ্রিস হচ্ছে খামখেয়ালি। দেখো এখানে নিচে দেওয়া আছে এ সাডেন অ্যান্ড আনঅ্যাকাউন্টেবল চেঞ্জ অফ মুড অর বিহেভিয়ার। খামখেয়ালিপনা। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ এ প্যাম্পার্ড ম্যান। আমার তরফে একটা তৃপ্ত মানুষ, প্যাম্পার্ড ম্যান মানে যে সব কিছু পেয়ে এসছে, তৃপ্ত মানুষ, তার খামখেয়ালিপনা। আমার তরফে আমি একটা তৃপ্ত মানুষ, প্রচুর অর্থ আছে, সব কিছু পেয়ে এসেছি, সে একটা খামখেয়ালি আচরণ করেছিল। আর ওই লোকটি ও লোভে পড়ে এই ঘটনাটা ঘটেছে। হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং। তারপরে তার মনে পড়ে গেল সেদিন সন্ধ্যাবেলায় আর কি কি ঘটেছিল, অর্থাৎ 15 বছর আগে সেই সন্ধ্যাবেলাতে আর কি ঘটেছিল। It was decided that the young man should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. এটা স্থির করা হলো যে এই মানুষটি অর্থাৎ এই লয়ার সে তার এই বন্দিদশা ব্যাংকারের যে বাগান, সেই বাগানেতে একটা ঘর রয়েছে, একটা লজ রয়েছে, লজ মানে ঘর, সেই ঘরেতে স্ট্রিক্টেস্ট সুপারভিশন, ব্যাংকারের কড়া নজরেতেই তার এই বন্দিদশাটা কাটাবে। ব্যাংকার যাতে নজর রাখতে পারে যে সে বাইরের লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে না, কারণ 2 মিলিয়ন রুবেলসের গল্প রয়েছে, বাজিটা রয়েছে। কাজেই স্থির হলো এই লোকটি ব্যাংকারের যে বাগান তাতে একটি ঘর রয়েছে, একটা লজ রয়েছে, বাগান বাড়ি রয়েছে, সেখানে সে ব্যাংকারের কড়া নজরেতে তার 15 বছর বন্দি জীবন কাটাবে। It was agreed that for 15 years he should not be free to cross the threshold of the lodge, to see human beings, to hear the human voice or to receive letters and newspapers. এটা স্থির করা হলো যে 15 বছর সে ওই বাড়ির চৌকাঠ মারাবে না। থ্রেশোল্ড অফ দ্য লজ মানে ওই ঘর বা ওই লজের চৌকাঠ, থ্রেশোল্ড মানে হচ্ছে চৌকাঠ, চৌকাঠও মারাবে না, মানে বাইরের জগতের সঙ্গে তার কোনো রকম যোগাযোগ থাকবে না।
টু সি হিউম্যান বিইং, সে কোনো মানুষের সঙ্গে দেখা করতে পারবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, সে কোনো মানুষের গলার স্বর শুনতে পারবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, সে কোনো চিঠিও পাবে না, কোনো সংবাদপত্র পড়তে পাবে না। অর্থাৎ চিঠি, সংবাদপত্র, কোনো মানুষের গলা, এইগুলো বাইরের জগতের সঙ্গে একটা বন্দির সংযোগ ঘটাতে পারে। কাজেই এই বন্দিকে সম্পূর্ণ একাকী থাকতে হবে, একে বাইরের জগতের কোনো তথ্যও দেওয়া হবে না। সে সম্পূর্ণ একটা সলিটারি কনফাইনমেন্টের মধ্যে থাকবে, সে সম্পূর্ণ আবদ্ধ হয়ে থাকবে, সে সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থাতে বন্দি জীবন কাটাবে, তাকে বাইরের জগতের কোনো খবরও দেওয়া হবে না। He was allowed to have a musical instrument and books and was allowed to write letters, to drink wine and to smoke. কিন্তু তাকে কিছু সুবিধাও দেওয়া হলো, তাকে সঙ্গীতের বাদ্যযন্ত্র বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেটা দেওয়া হলো। বুকস, সে যা বই পড়তে চায় সেই বই তাকে দেওয়া হবে। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, তাকে চিঠি লেখার অধিকার দেওয়া হলো। চিঠি পড়ার অধিকার দেওয়া হলো না, বাইরে থেকে কোনো চিঠি তার জন্য আসতে পারবে না, কিন্তু সে ইচ্ছা করলে যাকে খুশি চিঠি সে লিখতে পারবে। টু ড্রিঙ্ক ওয়াইন, এবং সে মদ্যপান করতে পারবে। ঠান্ডার দেশ, কারণ সেখানেতে মদ্যপান করতেই হয় নিজেকে টিকিয়ে রাখতে গেলে, এই বন্দিও মদ্যপান করতে পারবে। অ্যান্ড টু স্মোক, এবং ধূম্রপান বা স্মোক সেটাও সে করতে পারবে, অর্থাৎ ধূমপানও সে করতে পারবে। কী কী করতে পারবে না সেটা কিন্তু ইম্পর্টেন্ট, আর কী কী করতে পারবে সেটাও ইম্পর্টেন্ট। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট দ্য অনলি রিলেশনস হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড ওয়ার বাই এ লিটিল উইন্ডো মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট। এই বাজির শর্তাবলী অনুযায়ী, বাজির আবার শর্তাবলী, এই বাজির শর্তাবলী অনুযায়ী বাইরের জগতের সঙ্গে এই লোকের বা এই লয়ারের একমাত্র সংযোগ হতে পারবে একটা, ওই ঘরেতে একটা জানলা রয়েছে, সেই জানলার মাধ্যমে, যেটা ওই বিশেষ কারণের জন্যই বানানো, এবং সেই জানলা দিয়ে এই লোকটি বাইরের জগতের সঙ্গে, মানে এই যে সে চিঠি লিখবে, সেই চিঠিটা কাকে দেবে, ডেলিভার করতে হবে, বা সে বই চাইবে, বা সে মদ চাইবে, বা সে সিগারেট চাইবে, এগুলো ওই যে জানলাটা রয়েছে সেই জানলার মাধ্যমেই সে বাইরের জগতে বা বাইরে যিনি থাকবেন তাকে সেই ইনস্ট্রাকশানটা দিতে পারবে। এই জন্য একটা মাত্র ওই ঘরেতে একটা মাত্র জানলা রাখা হলো, যে জানলাটাই হচ্ছে বাইরের জগতের সঙ্গে এই লোকটির সম্পর্কের মাধ্যম। He might have anything he wanted, books, music, wine and so on, in any quantity he desired by writing an order, but could only receive them through the window. এই লোকটি যা যা তার চাই, যেমন কোনো বই, কোনো সঙ্গীত, গান বাজনার যন্ত্রপাতি বা গান বাজনা, ওয়াইন, মদ এবং আরও যা যা দরকার, সে চিঠির মাধ্যমে বা একটা লিখিত আদেশের মাধ্যমে সে ওই জানলা থেকে বাইরে দেবে, এবং যে জিনিসগুলো আসবে তাকেও সেই জানলা থেকেই নিতে হবে। অর্থাৎ এই জানলাটাই হচ্ছে বাইরের জগতের সঙ্গে তার একমাত্র সংযোগ। তার যা প্রয়োজন সে একটা কাগজেতে সেগুলোকে লিখিত আকারে ওই জানলা দিয়েই, বাইরে কেউ থাকবে তার হাতে দেবে, এবং সে সেই সমস্ত জিনিসগুলো ওই জানলা দিয়েই আবার ভেতরে পাঠিয়ে দেবে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রাইফেল দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years বিগিনিং ফ্রম 12 o'clock of November 14, 1870 and ending at 12 o'clock of November 14, 1885। কি বলছে যে এই চুক্তিপত্রে সমস্ত জিনিসকেই খুব সূক্ষ্মভাবে উল্লেখ করা হয়েছিল, যাতে আইনজীবীর বন্দিত্ব বাইরের জগতের মানুষদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। এই যে একটা চুক্তিপত্র, এই বেড বা বাজির একটা চুক্তিপত্র লেখা হয়, এবং সেই চুক্তিপত্রে সমস্ত জিনিসকেই পুঙ্খানুপুঙ্খভাবে লেখা হয়েছিল, এবং এটা নিশ্চিত করা হয়েছিল যে এই আইনজীবী 15 বছর বাইরের কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না। ওকে, অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years, 15 বছর সে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে। বিগিনিং ফ্রম 12 o'clock of November 14, 1870 অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock of November 14, 1885। এবং সেই শর্তটা শুরু হয়েছিল 14 নভেম্বর 1870 রাত্রি 12টা থেকে, এবং শেষ হবে 14 নভেম্বর 1885 রাত্রি 12টা। এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে বাজিটা শুরু হচ্ছে কখন এবং শেষ হচ্ছে কখন। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশনস, if only 2 minutes before the end, release the banker from the obligations to pay him 2 million। এবং যদি আইনজীবী
সামান্যতম চেষ্টা করে এই নিয়মকে ভাঙার, মানে এই যে 15 বছরের যে টাইম ফ্রেম তার 2 মিনিট আগেও, এই টোটাল 15 বছরের যে টাইম ফ্রেম তার 2 মিনিট আগেও সে যদি কোনোভাবে এই শর্ত ভেঙে ফেলে তাহলে ব্যাংকার এই আইনজীবীকে একটি পয়সাও দেবে না। খুব সুন্দর কথাটা শুনে নাও। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশনস ইফ অনলি 2 মিনিটস বিফোর দ্য এন্ড রিলিজ দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 মিলিয়ন। এই আইনজীবী যদি এই যে স্থিরীকৃত সময় তার 2 মিনিট আগেও সে তার বাজির শর্তকে ভেঙে ফেলে তাহলে ব্যাংকার এই আইনজীবীকে কোনো অর্থ দেবে না, এটাও ওই চুক্তিপত্রের মধ্যেই লেখা হয়েছিল। ওকে, আজকে এতটা পর্যন্তই পড়ালাম এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকি অংশটা দেখব। দেখছো তো যে কেমন একটা বাজি এই ব্যাংকার এবং এই আইনজীবী নিজেদের মধ্যে রেখেছে, 15 বছরের বন্দিত্ব। এরপরে কি ঘটনা সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব।